আওয়ামী লীগকে অনেক আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে তদারকি সরকার। তাদের সভা সমাবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের কেউ যাতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য তারা চেষ্টা ত্রুটি রাখেনি। ডক্টর ইউনূস স্যার ভালো আছেন? আপনি শুনলাম যমুনায় নাকি আপনি ঠিক মতো ঘুমাইতে পারছেন না, আপনার নাকি প্রতিনিয়ত রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘটনা কি স্যার? স্যার আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড় স্যার। স্যার মার্কিন ডিপ স্টেট, ওপেন সোসাইটি, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স আপনাকে ঘুমের ওষুধ দেয় না স্যার। আপনি না ঘুমালে বাংলাদেশ কিভাবে জেগে উঠবে স্যার? স্যার আপনি যদি না ঘুমাইতে পারেন তবে বাংলাদেশের তথাকথিত জেনজি প্রজন্ম, বাংলাদেশের তথাকথিত সমন্বয়করা এবং জামায়াত ইসলাম ও বিএনপির কি হবে স্যার? ব্যারিস্টার শিশির মনিরও 1 বছর 4 মাস পরে এসে প্রশ্ন তুলছেন যে এই সরকারের বৈধতা নেই। জামাতের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার, তারা ইউনূস সরকারকে অবৈধ এবং জালিয়াতির সরকার হিসেবে উল্লেখ করছে। সংবিধানের 153টি অনুচ্ছেদের মধ্যে 57টি অনুচ্ছেদ ইতিমধ্যে কার্যকর হিসেবে ঘোষণা করে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানকে সরিয়ে তাদের কথিত জুলাই সনদ প্রতিষ্ঠা করতে চাইছে এবং 1971কে সরিয়ে 2024কে স্থাপন করতে চাইছে। জামায়াত ইসলামীকে মূলত নিষিদ্ধ করার দাবি উঠেছিল কারণ তারা সংবিধান মানে না। দেখুন একই কথায় আবারও বলছে। দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন এবং লেটেস্ট নিউজগুলো, আপডেটগুলো আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হয়। তার জন্য বলছি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সবসময় আপডেট নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাকে ঘুমের ওষুধ দেয় না স্যার? আপনি না ঘুমালে বাংলাদেশ কিভাবে জেগে উঠবে স্যার? স্যার আপনি যদি না ঘুমাইতে পারেন তবে বাংলাদেশের তথাকথিত জেনজি প্রজন্ম, বাংলাদেশের তথাকথিত সমন্বয়করা এবং জামায়াত ইসলাম ও বিএনপির কি হবে স্যার? স্যার আপনার কেন ঘুম আসে না স্যার? প্লিজ স্যার আপনি ঘুমানোর চেষ্টা করেন স্যার। প্রয়োজনে আপনি পাকিস্তান থেকে ঘুমের মেডিসিন নিয়ে আসেন স্যার। এভাবে হয় স্যার? এই যে এত বয়স হয়ে গেছে আপনার, আপনি যদি ঘুমাতে না পারেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন স্যার। আপনি অসুস্থ হলে এই বাঙালিকে আলোর দিশা কে দেখাবে স্যার? স্যার আপনি অসুস্থ হবেন না স্যার, প্লিজ স্যার আপনি ওষুধ খান স্যার। আমাদের শান্তির পায়রা, আমাদের শান্তির অগ্রদূত, আমাদের শান্তির মহারাজা ডক্টর সুৎখুর ইউনূস তিনি ইদানিং ঘুমাইতে পারছেন না। তার অনেক বড় ভয় কাজ করতেছে মনের মধ্যে, কখন না জানি একটা সেনা কু হয়ে যায় কিংবা কখন না জানি তাকে গদি থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শান্তির রাজা, আমাদের শান্তির পায়রা ক্ষমতায় বসার পূর্বেই 7 সিস্টার্সকে খেয়ে দেওয়ার জন্য বলে দিয়েছিলেন। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং ক্ষমতায় আসার পর বিভিন্ন ভাবে ভারতকে উত্তপ্ত করা হয়েছে। 7 সিস্টার্স খেয়ে দেব, চিকেন নেকের গলা কেটে দিব, দিল্লির মসনদে গাজীউদ্দৌল হিন্দ প্রতিষ্ঠা করব, কলকাতা দখল করে ফেলবো, বাংলাদেশের মানচিত্র হবে অনেক বড়, বাংলাদেশ অনেক বড় ভূখণ্ডের অধিকারী হবে। অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন এবং বলেছেন যদি ভারত বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করে আপনারা সাম্প্রদায়িক যে গোষ্ঠী রয়েছে এরা প্রত্যেকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ভারতের 7 সিস্টার্সকে উত্তপ্ত করবেন। অনেক কথা বলেছিলেন না স্যার? আপনার সেই 26 লক্ষ ভারতীয় তত্ত্বের যে প্রবর্তক ডক্টর আসিফ নজরুল ভারত বিদ্বেষী অনেক কথা বলেছে, কিন্তু হঠাৎ করে আপনারা সুর পাল্টাচ্ছেন কেন স্যার? ঘুম আসতেছে না স্যার? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, মার্কিন ডিপ স্টেট, ওপেন সোসাইটি, জর্জ সরোস সবাই কি মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিয়েছে? হিলারি ক্লিন্টন কি ফোন ধরছে না স্যার? বারাক ওবামা কি ফোন ধরছে না স্যার? ডোনাল্ড ট্রাম্প কি আপনার ফোন পিক করতেছে না? আহা স্যার এভাবে হলে হয় স্যার? কত স্বপ্ন ছিল। এই যে একটা গান মনে পড়তেছে, আশা ছিল মনে মনে ঘর বাঁধিব তোমার সঙ্গে, তোমায় নিয়ে কি জানি যাবো আমি গহীন বালুর চর না কি যেন একটা। যাই হোক, স্যারের কত আশা ছিল স্যার ভারতকে দখল করবে, ভারতের একটা অংশ নিয়ে বাংলাদেশকে একটা বৃহৎ রাষ্ট্র বানাবে। বাংলাদেশে বিগত 13 মাস ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মোটেই ভালো নয়। ভারত সরকার বিগত 1 বছরে হাবে ভাবে এবং কূটনৈতিকভাবে ইউনূসের সরকারকে বুঝিয়ে আসছে দিল্লি বাংলাদেশে একটা স্থায়ী সরকার চায়, তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুক তারা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমনটা নয়, বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই শীতলতার দিকে এগিয়েছে। কূটনৈতিক মহলের মতে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় নেওয়ায় মোহাম্মদ ইউনূসের সরকার বিরক্ত এবং ক্ষুব্ধ। তারা বারংবার শেখ হাসিনার প্রত্যর্পণের আর্জি জানিয়েছে ভারতের কাছে, কিন্তু ভারত সরকার খুব একটা আগ্রহ দেখায়নি এই ব্যাপারে। উল্টে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতন এবং হামলার বিষয়টি ভারত একাধিকবার তুলেছে।
এমনকি বাণিজ্য নিয়েও কড়াকড়ি করেছে। সব মিলিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করাবেন বলে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগকে বাদ রাখার ব্যাপারে অনড় ইউনূস এবং তার দোসররা, যা ভারতের রাগের অন্যতম কারণ গত 20 আগস্ট ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, ভারত আবার জানাতে চায়, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত, অবাধ, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে। जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है। एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार कर किया गया है। एक लोकतंत्र के रूप में भारत जो वहाँ पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहाँ पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है, इसको लेके हम लोग चिंतित हैं। और साथ में हमारा ये मानना है, हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। কূটনৈতিক ভাষায় বার্তা স্পষ্ট, এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক বা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন চায় ভারত। সবাই বলতে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আসন্ন নির্বাচনে, যদিও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার, হাসিনার দল আগামী নির্বাচনে লড়তে পারবে না। ঠিক এই জায়গায় ভারতের কাজটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে ইউনূসের সরকার তাদের ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে ভারতের কি অবস্থান নেবে, এটা এখন কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের কৌতূহলের বিষয়। বিশ্লেষকরা বলছেন, যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ফলাফল বদলে যাবে। তারা ভালো ফল করে সরকার গঠনের জায়গায় চলে যেতে পারে। 2006 পর্যন্ত বিএনপির যে রাজনীতি, তাতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর রাজনীতি ঘনিষ্ঠভাবে মানে রাজনৈতিক মিত্র হিসেবে জোটবদ্ধ হয়ে পথ চলছিল। কাজে বিএনপি একদিকে যেমন জানে না যে কোন ব্যক্তিরা সত্যি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করেন আর কোন ব্যক্তিরা জামায়াতে ইসলামের রাজনীতিতে বিশ্বাস করেন, অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের কেউ যেহেতু 15-17 বছর ধরে কোনো যোগাযোগ রাখেন নাই, কাজেই এই ব্যক্তিদের সঙ্গেও কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই লুৎফুজ্জামান বাবরের কিংবা লন্ডনে বসে থাকা বিএনপির একচ্ছত্র অধিপতি তারেক রহমান। 2001 সালের বিএনপি জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 19 বছর পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হাজির হয়েছিলেন। স্বাভাবিকভাবেই ঘটনাটি শিরোনাম হয়েছে, নানা জায়গায় খবর বেরিয়ে এসেছে, কিন্তু লুৎফুজ্জামান বাবর ঠিক কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করলেন, সে বিষয়ে পত্রপত্রিকাগুলো পড়লে তেমন সুস্পষ্ট কোনো উত্তর পাওয়া যায় না। মানে একটা ব্যাখ্যা হাজির করার চেষ্টা হয়েছে যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে কথা বলতে গেছেন। বিষয়টা বিশ্বাসযোগ্য নয় এই কারণে যে এখন পর্যন্ত তারেক রহমান নাকি তার বাংলাদেশে আসবার জন্য ডকুমেন্টারি আবেদন করেন নাই, সেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে রেখেছেন। কাজেই তারেক রহমান খুব শিগগিরই বা কাল পরশু আগামী সপ্তাহে ফিরবেন, বা তিনি ফিরলে তার নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আলোচনাটা ঠিক লুৎফুজ্জামান বাবর আর জাহাঙ্গীর আলম চৌধুরী মানে পর্যায়ে ঘটে যেতে পারবে, সেরকম বিশ্বাস করবার আমার অন্তত কোনো কারণ ছিল না। আমার ধারণা আপনারাও অনেকে কৌতূহল নিয়ে ভাবছিলেন ঠিক কেন লুকিং ফর শত্রুজ এই কথা বলে যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে বহু বহু বছরের জন্য খ্যাতনামা হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে, সেই লুৎফুজ্জামান বাবুর কি লুকিং ফর করতে বা কি খুঁজতে গিয়ে উপস্থিত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেখেন, আপনারা ভাবতে পারেন বা এই কথাটা যুক্তিসঙ্গত হতো হয়তো ভাবা যে বিএনপি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি গুছিয়ে নেওয়ার জন্য বা আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ হতাশা প্রকাশ করবার জন্য সরকার কি ভাবছে সেগুলো বুঝবার জন্য আলোচনা শুরু করার একটা অংশ হিসেবে বা চাপ সৃষ্টি করার একটা অংশ হিসেবে হয়তো প্রকাশ্যে এই বৈঠকটি করতে তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। কিন্তু ওই যে বলছিলাম, সেই যে 2004-এর সময়ে মানে একের পর এক জঙ্গি হামলা ঘটছে, 10 ট্রাক অস্ত্র চলে এসেছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা চলছে, কিন্তু তবু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসনে একেবারে নির্বিকার আর সংবাদ মাধ্যমকে উই আর লুকিং ফর শত্রুজ এটুকু ব্যাখ্যা দিয়েই মানে এক রকমের নিজেদের অবস্থান
ব্যাখ্যা করা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে এ দফায় বলেছেন সাংবাদিকদের সামনে যে তারা মনে করেন না যে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির অবস্থা খুব খারাপ, তারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছে। কাজেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিএনপির মূল উদ্বেগ নয় সেটা পরিষ্কার লুৎফুজ্জামান বাবরের কথোপকথনে। লুৎফুজ্জামান বাবর আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছিলেন কারণ যেই প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে তারা 2024-এর 5ই আগস্টের পর তাদের বিশ্বস্ত লোক নিয়ে সাজিয়ে নিতে চেয়েছিলেন, এখন তারা দেখছেন যে না প্রশাসনে না পুলিশ প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কোথাও তাদের কোনো সংযোগ নেই এবং